শুভেন্দু অধিকারী দুটো আসন থেকে জিতুক এবং তারপর আপনি মুখ্যমন্ত্রী হয়ে তার ছেড়ে দেওয়া একটা আসন থেকে জিতে এসে বসবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তী। ডেফিনেটলি চাই কি এবারে পরিবর্তন হোক। কিন্তু কখনো যদি মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিসেবে বা পার্টি মনে করে, তখন তো না করবেন না। তো না, তখন হ্যাঁই বলবো। এই কোন ইকুয়েশনটা ঠিক? বিজেপি মিঠুন চক্রবর্তীকে ব্যবহার করছে, না মিঠুন চক্রবর্তী বিজেপিকে ব্যবহার করছে? আমি বলেছি সবসময় রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। আমি কোনোদিন কারোর থেকে কিচ্ছু চাইনি নিজের জন্য। আমি অপরের জন্য সবসময় চেয়েছি, নিজের জন্য কিচ্ছু চাই। আমার মনে আছে যে আপনি পায়ে হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে কি সেই শ্রদ্ধার জায়গায় আছে? ভারতীয় আমাদের রাজ্যের প্রধান তো বলেছেন আমি যদি চাই 1 মিনিটের মধ্যেই করে দেবো। আমি তার জবাবে বলছি আপনি 1 মিনিট কেন বলছেন? পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, আমি 30 সেকেন্ডসে খেলা শেষ করে দেবো। আমি তার চ্যালেঞ্জ করে বলছি একটু পুলিশকে বলুন নিরপেক্ষ হয়ে যেতে, তারপরে বিজেপির খেলা দেখুন। আমার মনে আছে যে আপনি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন যখন গাড়িটা একেবারে ওই আলিমুদ্দিন স্ট্রিট থেকে বের হচ্ছে। আমরা আমাদের ক্যামেরাম্যান যিনি ছিলেন আমার সঙ্গে, তিনি ছবিটা তুলছিলেন। আপনি তখন বলেছিলেন ছবিটা তুলিস না, লোকে ভাববে অভিনয় করছি। আমার এখনো মনে আছে। সত্যি কি মিঠুন দা সেই সময় সত্যি কি সুইসাইডের কথা ভেবেছিলেন? কারণ সে যাই হোক, এটা পশ্চিম বাংলাদেশ হতে দেব না। আমার গায়ে একটু 1 ফোঁটা রক্ত থাকতে कोई माई का लाल ये नहीं कर सकता। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি বাংলাহান প্রেজেন্ট টাফ টক। টাফ টকে আজকে অতিথি, যার কোনো গৌরচন্দ্রিকা অন্তত বাঙালি এবং ভারতীয়দের দরকার নেই, মিঠুন চক্রবর্তী। মিঠুন দা, স্বাগত আজকে টাফ টকে, বাংলাহান প্রেজেন্ট টাফ টকে। মিঠুন দা, আমরা কিছু বিষয় আলোচনা করব। এখন আপনার মতো ব্যক্তিত্বকে সাক্ষাৎকার নেওয়া এটা খুব মুশকিল। সেটা হচ্ছে আমি কোন বিষয়টা ছেড়ে কোন বিষয়টা বলবো, তার কারণ আমি একজন ফরাসি চিত্র সমালোচক। তার কথা ধার করে বলি যে তিনি লিখছেন একটি ফরাসি কাগজে, বিখ্যাত সিনেমার কাগজে, যে মৃণাল সেনের মৃগয়া থেকে বুদ্ধদেব দাশগুপ্ত তাহাদের কথা, মিঠুন চক্রবর্তী আরও পরিণত, আরও প্রাজ্ঞ। এবারকার নির্বাচনে আপনার প্রচার, আপনার গতিবিধি থেকে আমার মনে হচ্ছে গতবারের থেকে আপনি এবার অনেক বেশি ইনসাইডার বিজেপির, অর্থাৎ বিজেপির মধ্যে রয়েছেন। এবং এবার কেন জানি আমার মনে হচ্ছে রাজ্যসভার টিকিটটা আপনি ছেড়ে দিয়েছেন, আপনি শ্রমিক ভট্টাচার্যকে দিতে বলেছেন, এটা গোটা বঙ্গ জানে। এখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আর রাজ্যসভার টিকিট নয়, এবার রাজ্যটাই চাইছেন মিঠুন চক্রবর্তী। আমি কি ঠিক? ডেফিনেটলি একভাবে তো চাই কে পরিবর্তন হোক, শুধু আমার জন্য নয়, পুরো বাংলাবাসীর জন্য আমরা চাইছি কে পরিবর্তন হোক। কেন যে বাংলা থেকে বড় হয়েছি সে বাংলা আর তো নেই, সে বাংলা শেষ হয়ে গেছে, ইটস অলমোস্ট ওভার। আর এরপরে যদি আবার আসেন তাহলে তো জানি না আমিও থাকবো কি না, কী যে হবে বাংলার কেউ জানে না, নোবডি নোজ, বাট ডেফিনেটলি চাই কি এবারে পরিবর্তন হোক। মিঠুনদা, অনেকে বলছে যে এবার আপনার স্বপ্নটা ঠিক এরকম যে শুভেন্দু অধিকারী দুটো আসন থেকে জিতুক এবং তারপর আপনি মুখ্যমন্ত্রী হয়ে তার ছেড়ে দেওয়া একটা আসন থেকে জিতে এসে বসবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মিঠুন চক্রবর্তী। দেখুন, আমাদের পার্টিতে এই ধরনের কোনো সংবিধান নেই কি আমরা আগে থেকে বলে দেবো কি হি ইজ দ্য ফেস অর শি ইজ দ্য ফেস। নাও, আপনি দেখে নেন না, এত সামনাসামনি তাতে কোনো ইলেকশন হয়ে গেল, কোথাও নাম আমরা বলি না, কাউকে প্রজেক্ট করি না সেভাবে। আমরা বলি এটা আমাদের পার্টি আর মোদিজি হলো আমাদের ফেস। সেটা নিয়ে আমরা লড়ি, লড়ার পর যদি জিতে আসি তারপর আমরা ডিসাইড করি হুইল টেক ওভার দ্য রেন। কিন্তু কখনো যদি মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হিসেবে বা পার্টি মনে করে, তখন তো না করবেন না। তো না, তখন হ্যাঁই বলবো। মানে রাজ্যসভার টিকিটের মতো তখন আপনি দানবীর জানি, কিন্তু রাজ্যসভার টিকিট নেই, তখন বলবো না, তখন কেন আমার স্বপ্ন পূরণের জন্য ওটা খুব কাজে লাগবে। মিঠুনদা, আপনারা নিশ্চয়ই পরিষ্কার মনে আছেন, আপনি তো আরও ভালো জানেন যে একটা বিখ্যাত শুটিংয়ের, মানে আমি বলি যে কাপড়ের প্রস্তুতকারক, আমার নামটাই চলে আসছিল বিখ্যাত কোম্পানি, সেখানে দ্য কমপ্লিট ম্যান বলা হতো। মানে
এখন কোথাও মনে হচ্ছে যে মিঠুন চক্রবর্তী একেবারে কমপ্লিট পলিটিশিয়ান। তার কারণটা আমি এই কারণে বলছি, সেটা উইনস্টন চার্চিল থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব বলেছে, যারা যৌবনে বামপন্থী তারা যদি ডানপন্থী হয়, বয়সকালে, যদি আপনার বয়স বাড়েনি, তা বয়সকালে যদি ডানপন্থী হয় তাহলে মানে সে কমপ্লিট পলিটিক্সটা বোঝে। কোথাও মনে হচ্ছে একসময় নকশালবাড়ির স্বপ্ন, একসময় বামপন্থা, একসময় ইনফ্যাক্ট আপনাকে দেখেও আজকে মনে হচ্ছে চেয়ের মতো টুপি পরে বসে আছেন, শুধু টুপিটার রং কালো, এটা লাল হলে একেবারে চেয়ের পাশাপাশি চলে যেতেন। কোথাও মনে হচ্ছে যে নিজের রাজনৈতিক বিবর্তনটা হয়েছে। প্রশ্নগুলো কিন্তু টেরিফিক। না না, প্রথম কথাই বলে রাখি, 3টে প্রশ্ন করলেন একসাথে, একদম। তাই তো? দেখুন, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি ছোটবেলা থেকেই রাজনীতি করছি, 16-17 বছর বয়স থেকে। তখন থেকেই রাজনীতি করছি। তারপরে কলেজে 9 কর্নার সিট জিতে আসি। তারপরে ভাগ্যক্রমে ফিল্ম অ্যাক্টর, কিন্তু ওখানেও রাজনীতি ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলিভাবে ওখানেও যুক্ত ছিলাম। বালা সাহেবের সাথে, ড্যাডির সাথে ছিলাম। অ্যান্ড দেন আই ওয়াজ চেয়ারম্যান অফ দ্য লেবার ইউনিয়ন। একটা সুপারস্টার চেয়ারম্যান অফ দ্য লেবার ইউনিয়ন, এটা ভাবার ব্যাপার আছে না? এবং এমনকি আর্টিস্ট অ্যাসোসিয়েশনেরও প্রেসিডেন্ট ছিলাম আমি। তো যদি দেখেন, সেইভাবে আমি সবসময় কোনো না কোনো সাথে যুক্ত ছিলাম, পলিটিক্স নন পলিটিক্সের মধ্যে দিয়ে যুক্ত হয়ে এখানে এসেছি। এখন যেটা আপনি বললেন বামপন্থা থেকে এখানে আসা, এটাও একটা আই উড সে রাদার কোইন্সিডেন্সিয়াল। কেন, আমি বলেছি সবসময় রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি। অবশ্যই। আর যার ফলে এটাকে আমাকে হান্ট করে বসে, আপনার বাংলা হান্টের মতো এই স্বপ্নটা আমাকে হান্ট করে, কে এত বড় হলাম কেন, কিসের জন্য তার নাম কামালাম, সেটা যদি আমার গরিব মানুষের জন্য কাজে না লাগে। আর যার ফলে শুধু বাংলায় নয়, পুরো ভারতবর্ষে আমি না কিছু করতেই থেকেছি, লোকের জন্য, লোকের ভালো করার জন্য কিছু না কিছু করতেই থেকেছি। বাংলায় একটু বেশি করেছি। এখন তারপর একটা জায়গায় এসে বুঝলাম একা আমি পারবো না। সেই বাধা আসতে আরম্ভ করলো, রাজনৈতিক বাধা, কারোর ভালো লাগা না ভালো লাগা। তবে বললাম হবে না, তাহলে আমাকে একটা দলের সাথে জুড়তে হবে, আর যে জুড়লে পরে সেই স্বপ্নটা সফল হওয়ার সম্ভাবনাটা বেশি। সেই হিসাবেই জয়েন করা। ধরুন, সুভাষ চক্রবর্তী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নরেন্দ্র মোদী, কোনো না কোনো সময় এদের সঙ্গে ব্যক্তিগত আপনার সখ্যতা ছিল এবং সম্পর্কটা আছে। এখনও নরেন্দ্র মোদীর সঙ্গে আপনার কথা হয় এবং সখ্যতা আছে এবং একটা খুব গভীর একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কখনো কখনো মনে হয় না মিঠুন চক্রবর্তী বাংলার শুধু নয়, গোটা ভারতবর্ষে, বলিউড শুধু নয়, একটা সময় তো অনেকেই বলেন ফিল্মের সমালোচকরা, অমিতাভ বচ্চন এবং মিঠুন চক্রবর্তী যে জায়গায় পৌঁছেছিলেন পরবর্তীকালে স্টারেরাও পৌঁছাতে পারেননি, কারণ আপনারা প্যান ইন্ডিয়া এবং আপনারা গোটা পৃথিবীতে, রাশিয়া থেকে শুরু করে জার্মানিতে আপনাদের ছবি চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে, মিঠুন চক্রবর্তী এই ভারী ব্রান্ডটা একটু সস্তায় পেয়ে গেল। কেউ তো আমাকে বলেনি, আমি নিজেই গেছি। কেউ হয়তো আমাকে রিকোয়েস্ট করেছে, কেউ দুপক্ষই অ্যাপ্রোচ করেছে ডেফিনেটলি, কিন্তু সস্তায় পেয়ে যাওয়া মনে করি না। কেননা অভিনেতারা শুধু অভিনেতা হিসাবে যদি রাজনীতি করেন, দেন দ্যাটস আ মিস্টেক। কিন্তু মিঠুনদা, এটা তো আপনি বিশ্বাস করেন নিশ্চয়ই যে মিঠুন চক্রবর্তী আর গৌরাঙ্গ চক্রবর্তী, এই দুটো সত্তা এক, কখনো 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 আলাদা। মিঠুন চক্রবর্তী তখন মানে একটা সময় বাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষে ছেলেদের চুলের ছাট কীরকম হবে, বা নতুন প্রেমে পড়েছে প্রেমিকা বলে দিচ্ছেন মিঠুন চক্রবর্তীর মতো চুলে ছাট লাগবে, সুতরাং সেটা অজস্র যুবক যুবতীর মিঠুন চক্রবর্তী, লার্জার দ্যান লাইফ। কখনো মনে হয় না যে রাজনীতিতে সেই যে লার্জার দ্যান লাইফ, সেটা কোথাও কিছুটা হলেও ইংরেজিতে যাকে বলে ডায়ালুট, বাংলায় বলা হয় লঘু হয়ে যাচ্ছে? দেখুন, এটা আমি জানি না, আপনাদের কাছে হয়তো লাগতে পারে, কিন্তু আমি মনে করি না। দেখুন, যে কোনো প্রায়োরিটি কী আপনার জীবনে,
ইউ টু ফিক্স আপ ইউর প্রায়োরিটিস। এই মুহূর্তে আমার কাছে প্রায়োরিটি আমার ফ্যামিলি, আর ফ্যামিলি থেকে বেরিয়ে বাংলার মানুষের জন্য কিছু করা। আর যদি আপনি প্রায়োরিটি দেখেন তাহলে আমার এখানে এখন এটাই প্রায়োরিটি। এখন মিঠুন চক্রবর্তী দ্য মেগাস্টার, তারপরে কী বলে ওটাকে আপনারা বলেন একে লেজেন্ডারি, অবশ্যই, কিন্তু মেগাস্টার সুপারস্টার আপনাদের পরবর্তী প্রজন্ম লেজেন্ডারি সুপারস্টার যাই হোক, হোয়াট এভার ইট ইজ। সো আমার কাছে এখন প্রায়োরিটিটা সব থেকে ইম্পর্টেন্ট। আমার লাইফে সবসময় ছিল যেটা ধরবো সেটা করবো, যেটা মনে করি এইটা আমার প্রায়োরিটি এখন, তো আই ফিক্স অন দিস। আমি সেই স্বপ্নটাকে 70 থেকে 72 বা তারপরেও আমি বলবো যে একটা বিরাট স্ট্রাগল বা সংগ্রাম করেছেন, সেই সময় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী সেই সময় তো কারোর অনুগ্রহ পায়নি। আজকে মিঠুন চক্রবর্তী সে যে দলে যাচ্ছে সেই দল উদ্ভাসিত হচ্ছে, তবে সেইখানে তখন পাইনি, কারণ তখন সেইভাবে কেউ আমাকে দেখেও নি, আর না সেইভাবে আমি। সত্যি কি মিঠুন দা সেই সময় সত্যি কি সুইসাইডের কথা ভেবেছিলেন? একবার একটা রাত্রিরে ভেবেছিলাম, সাংঘাতিক রাত ছিল, মানে কষ্টটা আর নিতে পারছিলাম না। তো তখন বলেছিলাম কি ইয়েস আই উইল, কিন্তু তারপরে সকালবেলার দিকে মনে হলো কেন আমার মায়ের কী হবে, বাবার কী হবে, আমার বোনেদের কী হবে, হাউ দে উইল ফেস লাইফ। সেই যে মরলাম, তারপরে কোনোদিন ভাবিনি, কারণ তখন ভাবলাম না এরমভাবে হেরে গিয়ে তো এটা তো হার হয়ে গেল, এটা আমার কাছে একটা হার, তো হারতে তো আমি শিখিনি, আই উইল ফাইট। অ্যান্ড এই ফাইটটা সেই যে ধরলাম, টিল নাও ইট ইজ অন। মিঠুন দা আমার স্পষ্ট মনে আছে, তখন আমি একটি অন্য চ্যানেলে চাকরি করতাম। গোটা দিন সুভাষ চক্রবর্তীর যখন মরদেহ নিয়ে একেবারে মহা মিছিল মহানগরে চলছে, আমি আপনার গাড়িতে ছিলাম। তখন আপনি আমায় আপনি বলতেন না, তুই বলতেন, এখন আপনি বলছেন। আমারও খারাপ লাগছে না, বয়স বেড়েছে, আপনি মিঠুন চক্রবর্তী আপনি বলছে, রেলিশ করছি, তখন তুই বলতেন। তা সেই দিন আমার মনে আছে যে আপনি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন যখন গাড়িটা একেবারে ওই আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরোচ্ছে। আমরা আমাদের ক্যামেরাম্যান যিনি ছিলেন আমার সঙ্গে, তিনি ছবিটা তুলছিলেন। আপনি তখন বলেছিলেন, ছবিটা তুলিস না, লোকে ভাববে অভিনয় করছি। আমার এখনও মনে আছে, এবং এখনও মনে আছে সেই ফুটেজটা, আপনি যে লাল সালামটা জানিয়েছিলেন। আমি বামপন্থা নিয়ে কথা বলছি না, কিন্তু আমি বলছি এই যে আবেগ, এই যে আপনার আবেগ, সেই আবেগটা এখনও রাজনীতিতে আছে। মানুষের প্রতি ভালোবাসা, কোনো বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি ভালোবাসা আছে, এখনো আছে। আছে, নিশ্চয়ই আছে, এখনো আছে। প্রাইম মিনিস্টার সাহেব মোদিজির জন্য আছে, মোহন ভাগবতীর জন্য আছে। আছে আমার যখন কানেকশন হয়, আমার ডিপ কানেকশন হয়। অনেকে বলে ইনি তো একে বলেন, তাই বলেন, তাই বলেন, কিন্তু সেই যোগ্যটা তো আপনাকে পেতে হবে। সেই জায়গায় তার বিশ্বাসটাকে, ওনাদের বিশ্বাসকে এই জায়গায় আমাকে তো আনতে হবে, তবেই তো ওনারা আমাকে ছেলে বলেন বা হোয়াট এভার ইট ইজ। তো নিজেকে ওই জায়গায় আনতে হবে, সবাই তো সেই জায়গা পারবে না। তার জন্য সততা চাই, তার জন্য আপনি বলতে পারেন স্যাক্রিফাইস চাই। আমি কোনো দিন কারোর থেকে কিচ্ছু চাইনি নিজের জন্য, আমি অপরের জন্য সবসময় চেয়েছি, নিজের জন্য কিচ্ছু চাইনি। আর তারা যখন সেটা বুঝতে পারেন, তখন বুঝতে পারেন কি হি ইজ সামথিং, হি ইজ সামবডি, এ সবার থেকে আলাদা, তখন ওরা আমাকে কাছে টেনে নেয়। মিঠুন দা, এবার যে প্রশ্নটা করবো আপনার একদম পছন্দ হবে না, কিন্তু এটা ভাবুন যে আপনার যারা উত্তর কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় আপনার অন্ধভক্ত এখনও আছে, তো জানেন, বিভিন্ন বয়সে। অনেকে মনে করেন যে এই কোন ইকুয়েশনটা ঠিক, বিজেপি মিঠুন চক্রবর্তীকে ব্যবহার করছে, না মিঠুন চক্রবর্তী বিজেপিকে ব্যবহার করছে? কেউ না, একে অপরকে ইজ্জত করছেন, ইউ আর রেসপেক্টিং ইচ আদার। পার্টি আমাকে রেসপেক্ট করছে, আমি পার্টিকে রেসপেক্ট করছি। আপনি যদি পার্টি জয়েন করলেন আর পার্টির জন্য কিছু করলেনই না, তো ওয়াই ডু জয়েন? ফরগেট ইট। মিঠুন দা, দেখুন, আপনি একজন এমন অভিনেতা, মৃগয়া ছবিতে অভিনয় করেছেন, অজস্র চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন, অজস্র নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করেছেন, এবং যারা খুব বড় উঁচু দরের অভিনেতা হয়, তারা মানুষকে দেখলে পড়তে পারে, তারা বুঝতে পারে যে সে কী, মানে কে সাংবাদিক, কোন সাংবাদিক কী করছে সেটাও তারা ধরে নেয়, যে এই সাংবাদিক এই পক্ষের ওই পক্ষের, এগুলোও ধরে নেয়।
কিন্তু আপনি নিশ্চয়ই আমাকে এটা পড়তে পারছেন যে বাংলার ছেলে হিসেবে মিঠুন চক্রবর্তীকে আমরা ভালোবাসি। মিঠুনদা, যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসে আমার মতো বা অজস্র আমার মতো যারা রয়েছে, তাদের সবার অনেকের প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা আপনার ভালো লাগবে না। দেখুন, আমরা ছোটোবেলায় পড়েছিলাম না মুঘল সাম্রাজ্যের পতনের 10টি কারণ। ঠিক সেই রকমই সাংবাদিক হিসেবে আপনি যদি চান, মানুষ যা বলছেন আমি 10টি কারণ দেখিয়ে দিতে পারি। তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির সেটিং আছে। আমাদের অনেকের দুঃখ লাগতে পারে মিঠুন চক্রবর্তী এত রোদকে অগ্রাহ্য করে ঘুরে বেড়াচ্ছে গোটা বাংলা জুড়ে। হ্যাঁ, কেউ কেউ বলছেন কেউটেদা, এইরকম উপহাসের পাত্র করছেন। তাতে যারা মিঠুন চক্রবর্তীকে ভালোবাসেন, যারা মিঠুন চক্রবর্তী অনুরাগী, তাদের খুব কষ্ট হয় যে আসলে তো রাজায় রাজায় মিল রয়েছে। মিঠুন চক্রবর্তী Yeah, আমাদের this is মতো this is all false. এটা একটা কি বলে এক ধরনের ন্যারেটিভ তৈরি করা, যার ফলে আপনার মধ্যে কনফিউশনটা তৈরি হয়ে যায়। না, আমি বলছি আমি না না, আপনি ঠিক ধরেছেন, বলছেন এইভাবেই ন্যারেটিভ তৈরি হয় রাজনীতিতে। অ্যাবসলিউটলি ফলস। আর এটা যদি হতো, তার মানে গ্যারান্টি দিয়ে বলছি আমি এখানে হতাম না। তাহলে কি বাংলার মানুষকে মিঠুন চক্রবর্তী গ্যারান্টি দিচ্ছে? Guarantee। আসলে তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো সেটিং নেই। মানে গ্যারান্টি 2000, 5000, 10,000% গ্যারান্টি। কোনো সেটিং নেই, কোনো কিছু নেই। দিস ইজ অল ন্যারেটিভ ক্রিয়েটেড বাই আমাদের যে রাজ্যের প্রধান আছেন, খুবই মানে পুক্তা যাকে বলে রাজনীতিবিদ। ইটস অল ক্রিয়েটেড ন্যারেটিভ। খুব সুন্দর সুন্দর অভিনয় করেন। মিঠুনদা, অসংখ্য ঘটনার মধ্যে একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আপনি রাজ্যসভায় যাচ্ছেন, কতিপয় সাংবাদিক সেখানে ছিলেন, আমিও সেখানে ছিলাম। আমার মনে আছে যে আপনি পায়ে হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে কি সেই শ্রদ্ধার জায়গায় আছে? না, কেন নেই? আমি নিশ্চয়ই ওনাকে প্রণাম করেছিলাম, কিন্তু উনি শ্রদ্ধা ছিলেন, তার মধ্যে কোনো কোনো অ্যাক্টিং ছিল না, নেই ছিল না। কেননা যে ওয়ার এভার শি হ্যাজ কাম, যাকে দেখে আমি হ্যাঁ বলেছিলাম, একটা অনেস্ট মানে ক্যারেক্টার, মানে একটা পলিটিশিয়ান, মানে সব দিক দিয়ে একটা ডিগনিটি, সব কিছু মেনটেন করতেন উনি। সেই জায়গা থেকে 1.5-2 বছরের পরে শি হ্যাজ ফলেন ফ্রম দেয়ার। এখন সেই পার্সোনালিটিকে এখন আর আমি তাকে দেখতে পারি না, তাকে খুঁজে বেড়াই, বাট আই ক্যান্ট ফাইন্ড আর দ্যাট শি হ্যাজ চেঞ্জড, কমপ্লিটলি চেঞ্জ ফ্রম দ্যাট টু দ্যাট। যার ফলেই এই এত কারাপশন বেড়েছে। ইট হ্যাজ গন আউট অফ হ্যান্ড, ইট হ্যাজ গন আউট অফ আওয়ার হ্যান্ড। উনি চাইলেও পারবেন না। এখন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস হয়ে যাওয়ার আগে একটি কাজের ব্যাপারে বোধহয় কথা হয়েছিল, পরবর্তীকালে সেই কাজটা আর হয়নি। আপনি আহত হয়েছিলেন, এটা কি ঠিক? হয়নি মানে করতেই দেওয়া হয়নি, আহত হয়েছিলাম, যার ফলেই ডিসাইড করেছিলাম কেন আমি আর এখানে থাকবো। সেটা ব্যক্তিগত ছিল না সমষ্টিগত, সমাজের জন্য? সমাজের জন্য। আমার কোনো ব্যক্তিগত কারোর থেকে কোনো কিছু নেওয়ার কিছুই ছিল না। আপনি ভাবেননি যে কাজটা হবে না? কোনোদিন ভাবিনি, কারণ এই কথা বলেই তো আনা হয়েছিল। এমনকি আমি যখন মুকুলদাজি বেঁচে থাকতেন বলতেন, উনি এসেছিলেন ওবেরয়, আমি তখন জিজ্ঞেস করি মুকুলদা আপনি সত্যি করে বলুন তো এই কাজটা আমার করতে দেওয়া হবে কি হবে না? বলে আরে কী বলছো কি তুমি, তোমায় দেবে না? দেন আই সাইন দ্য পেপার। তার আগে অবধি পেন ধরেছিলাম। যাকে এসব নিয়ে ছেড়ে দিন, এসব কোনো হয়। তার মানে আপনার বিশ্বাস ভঙ্গ হয়েছিল? কিছুই হয়নি, সব ঠিক আছে, চলুন আগে বলুন। তার মানে আমি ঠিক জায়গায় ঠিক প্রশ্নটা করেছি। এবং না, আপনি মিঠুনদা, সব জায়গায় সব কিছু সঠিক বলছেন, না তারপরে মিঠুনদা, আমার একটু যেটা একটু ভালো চিন্তা লাগলো, করে বা উত্তর দিতে হচ্ছে আমার। না আমার যেটা ভালো লাগলো মিঠুনদা, আপনি এত উচ্চ মার্গের অভিনেতা। এই অভিনেতা তো সবাই হয় না, স্টার হলেই অভিনেতা হয় না, আপনি আমার থেকে ভালো জানেন। এবং মৃগয়ার মিঠুন চক্রবর্তী থেকে তাহাদের কথার মিঠুন চক্রবর্তী, সেই মিঠুন চক্রবর্তীর মুখে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে আপনার ভেতরে যন্ত্রণা। আমার মনে হয় দর্শক দেখবেন ওটা, দর্শক নিজের মতো করে বিচার করবেন, আমার কথা বলার দরকার নেই। মিঠুনদা, একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, আমি নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে, আমাদের বিদ্যাসাগর, দয়াসাগর বিদ্যাসাগর থেকে শুরু করে, কৃতি বাঙালিদের সবচেয়ে বেশি অপমান, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবার এই বাংলায়।
মিঠুন চক্রবর্তী, যে বাংলার জন্য আমাদের ছোটবেলায় তো আমরা কাগজে পড়তাম যে কার কি পাওয়া যাচ্ছে না মিঠুন চক্রবর্তীর কাছে চলে যেত, এবং মিঠুন চক্রবর্তী আমার চোখের সামনে আমি দেখেছি যে আপনার ফাংশন হচ্ছে, সেখানে মানুষ চলে যাচ্ছে, আপনি অকাতরে দান করছেন। আপনার কাছে হয়তো নেই, আপনি পাশের কাউকে বললেন দিয়ে দাও, আমার চোখে দেখা। এই বাংলার মানুষ কি মিঠুন চক্রবর্তীকে উপেক্ষা করেছে, অবহেলা করেছে? কিছু লোক করেছে, সবাই নয়। আর পার্টিগতভাবে তো হবেই, যখন আমি বিভক্ত পার্টিতে চলে যান সেখানে তো বেশি হবে। তবে দে আর ভেরি 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 খুব কম লোক আছেন সেগুলো, বাট তারা নোংরা লোক। আই উইল নট কল দেম হিউম্যান। কিন্তু রাজনীতিক হিসাবে আপনাকে এগুলো সহ্য করতেই হবে, দ্যাটস পার্ট অফ দ্য গেম। মিঠুনদা, আমার এর পরের প্রশ্নটা হচ্ছে যে বঙ্গ বিজেপি, বাঙালিরা তো কাকড়ার জাত বলে একটা বলা হয়, বঙ্গ বিজেপিতে এই যে এত আকচা আকচি, কেউ শুভেন্দু বাবুর দিকে, কেউ সুকান্ত বাবুর দিকে, কেউ দিলীপ বাবুর দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন কেন্দ্রীয় নেতৃত্বকে দেখেন আর যখন বঙ্গ বিজেপিতে দেখেন, আপনার মনে হয় আকাশ জমিন ফারাক রয়েছে? এটা একদম 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 ছিল। আমি আপনার সাথে একমত, আমি বললাম ছিল। কিন্তু আপনি যদি দেখেন, আমি 4 থেকে 5 মাস আগে থেকে আমি বাইরে বেরিয়েছি, লোকের সাথে কর্মী সভা করেছি, এই করেছি। তাতে আমার খালি একটাই ছিল, কে যদি কিছু থাকে, আমি এমনকি মঞ্চের উপর দাঁড়িয়ে হাত জোর করে রিকোয়েস্ট করেছি, যদি কারোর ভেতরে কিছু মনোমালিন্য থাকে, ইলেকশন অবধি ভুলে যান, একসাথে আসুন, আমরা একসাথে লড়ি। এখন সেখান থেকে গ্যারান্টি দিতে বলতে পারি, সেই জায়গা থেকে আজকের এখানে 85% আমরা একত্রিত হয়ে গেছি। 15% এটা থাকবে সব পার্টিতে, কিন্তু তারা পার্টিকে ভালোবাসে না। তারা খালি পয়সা, কোনটা নিজের স্বার্থ এত বেশি ভালোবেসে পারে কি, যার ফলে ওদের পক্ষে সম্ভবই নয় পার্টি করা। যেমন আমি স্যারকে বলেছিলাম যে কিউ আপ জানা নেই চাতে রাজ্যসভা। তাই বললাম কি, আমার একটাই কাজ, আমি পার্টিকে দেখব। পার্টি যদি বড় হয়, পার্টি যদি স্ট্রং হয়, তাহলে আপনার যে যাকে আমরা করব, কি বলে, পার্টি যদি স্ট্রং হয়, তাহলে আপনার যাকে আপনি সিলেক্ট করছেন, দাঁড় করাচ্ছেন, সে স্ট্রং হবে, তাতে আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্যই আমি বলেছিলাম আমাকে স্যার এই কাজগুলো করতে দিন। স্যার বললেন ঠিক আছে, তোমার যদি তাই ইচ্ছা তুমি তাই করো। এখন কথাটা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করলেন, দূরত্ব তো অনেক, আর দূরত্ব আছে বলেই আজ আমরা সাফার করছি, এটাও ট্রু। এই যে এতগুলো ইলেকশানে আমরা সাফার করলাম, দেখুন আপনি যতই বলুক কি এত করে বিজেপি কি করলো, বিজেপি 3 থেকে 77 এসছে। ইট ইজ দ্য গ্রেটেস্ট লং জাম্প, এটাকে কোনোদিন ভুলবেন না। কারণ যেহেতু আমরা বলে এসেছি আমরা সরকার করব, পারিনি করতে, সেই জন্য সবাই বলছে। বাট ইফ ইউ অনলি সি ইট ইজ অ্যান ইলেকশন, 3 থেকে 77 ইজ দ্য বিগেস্ট লং জাম্প। আর এই জন্যই আমরা সাফার করেছি, বিকজ উই ডোন্ট লাভ আওয়ার পার্টি। কিন্তু মিঠুনদা, এটাও তো ঠিক, পশ্চিমবাংলায় আমাদের রাজ্যে যে সংখ্যক আসন ভারতীয় জনতা পার্টির ছিল, সেটা তো 2024-এ কমে গেল। ওই একই ব্যাপার, যেহেতু আমরা 77-এ এই 77টা সিট করতে পারলাম না, বাকি লোক বললো করে কী হবে, সব বসে গেল। বসে গিয়ে যে যার ভাবে যে যার পার্টিকে ইউজ করতে লাগলো, যার ফলে এই হাল। আপনার কি মনে হয় ভারতীয় জনতা পার্টি এবার যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় না আসতে পারে, তাহলে ভারতীয় জনতা পার্টি যে রাজনীতিটা করছে পশ্চিমবাংলায়, সেই জায়গাতে প্রধান বিরোধী দল আর থাকবে না, সেখানে বাম কংগ্রেস উঠে আসবে? মানে হয় এবার নয় নেভার, এই রকম জায়গায় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে। কে উঠে আসবে বলতে পারবো না, যদি নাও পারে তাহলেও মনে করে বলে দিচ্ছি আপনাকে, তবু সেই বিজেপি সবথেকে বড় বিরোধী দল থাকবে, আর কেউ পারবে না। কিন্তু ধরুন খাতায় কলমে থাকলো, কিন্তু বাংলার মানুষ তো বুঝবে যে ভারতীয় জনতা মানে পার্টি বুঝলেও অত কোনো সিট কম পাবে না, এটা হতে পারে না। তবে এটি কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপিই থাকবে, যদি সরকার না গঠন করতে পারে। আপনি কি মনে করছেন সরকার না গঠন করারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, যেহেতু এটা গণতন্ত্র, যেহেতু বহু ফ্যাক্টর রয়েছে? এখন মনে করছি না, এখন
অনেকটাই কনফিডেন্ট, অনেকটা বলবো না, সম্পূর্ণটাই কনফিডেন্ট। আপনি যদি সত্যি করে দেখেন, আমরা তো অ্যাকচুয়ালি ইলেকশন তো জিতে গেছি। যদি এসআইআর দেখেন, এসআইআর যেখানে আপনি 44,000 ভোট আপনার কাটা গেছে, আপনি কত পেয়েছেন? 42,000। ইজ অলরেডি লস্ট। এইভাবে যদি দেখেন তো আমরা তো অলরেডি জিতে রয়েছি, কিন্তু যেভাবে চুরি হয়েছে সেটা তো সব প্রকাশ এসে গেছে। এখন একটা মরা মানুষকে প্রত্যেকবার ডেকে ডেকে ভোট করিয়েছেন, তাই না? আজকে বাবা এটা খাও, মাংস খাও, এই খাও, কতবার হবে? এখন সেইগুলোকে ধরা, এখন এটা আমি বলছি না, সমীক্ষা বলছে, এটা আমার কথা নয়। তো সেই জন্য আই ডোন্ট থিঙ্ক সো। বা যদি বিরোধী পক্ষ হয় তাহলে বিজেপি বিরোধী পক্ষ থাকবে। আপনি বলছেন এবার কি নির্বাচনে রিগিং সত্যি বন্ধ করতে পারবে ইলেকশন কমিশন? যা দেখছি তো করতে পারবে। আরেকটু হওয়া উচিত, ইলেকশন কমিশনকে আরেকটু ভেতরে ঢুকতে হবে, আরেকটু। এই 5-6 কদম ভেতরে ঢুকলেই খেলা শেষ হয়ে যাবে। ঢুকবে কি? আমরা তো অনেকবার সেটা তো কারণ বলতে পারবে, ল বলতে পারবে, সংবিধান বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু যদি সংবিধান অনুযায়ী যদি ইলেকশন কমিশন আরও 6 থেকে 7-8 পা এগিয়ে যান, দেন এভরিথিং উইল বি ওভার, নাথিং দে ক্যান ডু। অনেকে জারি হয়ে যদি একমাত্র বিধানসভা নির্বাচন হয় তাহলে সুষ্ঠুভাবে এই বাংলায় হতে পারে। সেটা তো সব থেকে ভালো হবে, সব থেকে ভালো হবে। মিঠুনদা, এখানেই তো প্রশ্ন। আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, দর্শক বুঝতে পারছেন, কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন এরা বুঝতে পারছে না। বাট আপনি রাষ্ট্রপতি শাসন আনবেন কী করে? তার জন্য একটা কজ থাকতে হবে না। সংবিধান ভেঙে তো আপনি কিছু করতে পারেন না। আর বিজেপি যে সাংবিধানিক পার্টি, সবসময় আমাদের বলা হয় কি সংবিধান মেনে কাজ করবে। তার মানে আপনি কি বলছেন বসে বসে ওকে মেরে চলে গেল, আমরা পারি না? আমি তো চ্যালেঞ্জ করে বলছি, একটু পুলিশকে বলুন নিরপেক্ষ হয়ে যেতে, তারপরে বিজেপির খেলা দেখুন। এত বড় কথা বলল। আপনি মনে করছেন এবার বাংলায় জিততে পারবে বিজেপি? এবারে চান্স অনেক। আমাদের সবারই প্রিয় ছবি গডফাদার। আমি দেখছি যে মিঠুন চক্রবর্তী ক্রমশ গডফাদারের দিকে চলে যাচ্ছেন। রাজ্যসভায় কে যাবে সেটাও যেমন ঠিক করে দিচ্ছেন। এবার প্রায় আমার কাছে যা খবর, আপনি ভুল বলতেই পারেন, 100-র কাছাকাছি প্রার্থী মিঠুন চক্রবর্তীই ঠিক করেছেন, অন্তত ঠিক না করলেও বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী কি পশ্চিম বাংলায় এই মুহূর্তে, অনেকে যে বলেন কামিনী কাঞ্চনে আগের বার পুরোপুরি সম্পূর্ণ আবৃত ছিল যে বঙ্গ বিজেপি, সেই বিজেপিতে পিতামহ ভীষ্মের মতো কাজ করছেন? পিতামহ ভীষ্মের মতো নয়, তবে আমি ডেফিনেটলি বলছি যে আমার ইনভলভমেন্ট অতখানি ডেফিনেটলি আছে, এটা মিথ্যা কথা বলবো না। তবে যেমন সুনীল বানসালজি আছেন, ভূপেন্দ্র যাদবজি আছেন, স্যার আছেন, অমিত শাহজি আছেন, সব আমাদের বড় বড় লিডার আছেন। আমারই একটাই সাজেশন ছিল এবারে, কি আপনার যাকেই টিকিট দিন না কেন সে যেন লোকাল হয়, বাইরে থেকে যেন না হয়। সেটাই আমার খুব বড়োভাবে দাবিটা ছিল, এবং সেটা ওরা মেনেছেন। আর এইভাবে সেটা হচ্ছে, সেইভাবেই লোকাল ক্যান্ডিডেট, সে খারাপ হোক, কমজোর হোক, পাওয়ারফুল হোক, তাকেই দেওয়া হয়েছে। মানে আমারই লোক এরকম? হ্যাঁ, মানে ফিল ইজ দ্যাট আমাদের পাড়ার ছেলে, সেখানে অবধি আমি আছি। কিন্তু তারপরে আপনি যদি বলেন না। মিঠুন, একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব, তার আগে আমি আপনাকে এমনি জিজ্ঞেস করছি, রাতের বেলায় যখন শুতে যাচ্ছেন, আপনার বাবা তো রাষ্ট্রবাদী ছিলেন, আপনি বামপন্থা রাজনীতিতে বিশ্বাস করতেন। আপনার বাবা আপনাকে কোনোদিনও জোর করে বলেননি তার রাজনৈতিক চিন্তা ভাবনায় আপনাকে আসতে হবে? না আমি বলেছি বাবাকে, না বাবা আমাকে বলেছে। একদম। কিন্তু দেখুন, আমিও পিতৃহারা, আমি আমার বাবাকে হারিয়েছি। কিন্তু কোনো কোনো সময় সন্তান তার নিজের মধ্যে বাবাকে কোথাও যেন খুঁজে পায়। হঠাৎ মনে হয় যে আমার মধ্যে আমার বাবার একটা রূপ দেখতে পাচ্ছি। এখন রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে কখনো কখনো মনে হয় যে এই রাষ্ট্রবাদী মিঠুন চক্রবর্তী, যিনি একসময় নকশাল বাড়ির স্বপ্ন দেখেছিলেন, যিনি একসময় বিশ্বাস করতেন বন্দুকের নলই ক্ষমতার উৎস, সে আজকে রাষ্ট্রবাদী হয়ে পড়ল। আসলে বাবার পথেই হাঁটছেন মনে হয় কখনো? দেখুন, কিভাবে বলি বলুন তো, যে কোনো পার্টিকে নিয়ে নিন, মানে আমি ন্যাশনাল পার্টির কথা বলছি, ঘুরে ফুরে দেখবেন তাদের
যত কোনো কর্মসূচি আছে সবার একের সাথে আরেকটা মেলে। এখন যদি বলেন একটু ক্লিয়ার করে বলুন, বলতে পারবো না বা বলবো না। সে আপনি কংগ্রেসকে নিন, যাকে যে কোনো ন্যাশনাল পার্টি আছে, ইনক্লুডিং নকশালবাড়ি, যা বলবেন, যাদের নাম নেবেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যদি একটুখানি বসে চোখ বুজে দেখেন, যে ম্যানিফেস্টো দেখেন, দেখবেন সম্পূর্ণভাবে হয়তো প্রকাশ্যে নয়, কিন্তু ঘুরে ফিরে এসে এর সাথে এটা মিলছে, এর সাথে এটা মিলছে, এর সাথে এটা মিলছে, এর সাথে আल्टीमेटली सबकी मदद करो, गरीबों की मदद करो, जो गरीब है उनको ऊपर लेके आओ, जो नहीं भूखे खाना मिल रहा है उनको खाना दो, उनको एक अवस्थान से नीचे से যারা আছে, যেমন ধরুন আমি যেমন বলছি কি আজ আদিবাসী আমাদের ভাই বোনদের যা কষ্ট, সে কষ্ট আমরা এলে পরে ভুলিয়ে দেবো, গ্যারান্টি দিয়ে আমি বলছি। আমি আদিবাসী ভাই বোনদের যেটা কাজ করব। তারপরে দেখুন আজকে এইসব এত কিছু চাষিবাসির কাজ হচ্ছে, সেটা আপনি রাষ্ট্রবাদী হন কি আপনি মাওবাদী হন কি কোনোবাদী হন, এই আলু চাষিদের যে কষ্ট সেটা আপনি ফিল করছেন, আমিও ফিল করছি। তো ঘুরে ফিরে কিন্তু আমরা এক জায়গায় চলে এলাম। কারণ পেঁয়াজ চাষি এগুলো যদি আমি বিজেপি যদি পাওয়ারে আসে, আপনাকে এখানে লিখে দিয়ে গেলাম, এই আলু চাষি, পেঁয়াজ চাষি আমার আদিবাসী ভাই বোনদের জন্য সর্বপ্রথম কাজ যেটা হবে আমার, সেটাই। তাহলে কি হলো, একের সাথে একের সবার মিল আছে, খালি কেউ নাকটা এরম করে দেখাচ্ছে, কেউ নাকটা এরম করে দেখাচ্ছে। দ্য বেঙ্গল ফাইলস বা অন্যান্য ছবির ক্ষেত্রে আমি আর যাচ্ছি না বিশদে। একটা জিনিস আমি মিঠুন চক্রবর্তীকে মাঝে মাঝে চিন্তিত হতে দেখি, সেটা হচ্ছে যে এ রাজ্যের বাঙালি হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে। আপনি কি সত্যি মনে করেন এ রাজ্যে বাঙালি হিন্দু, তারা তো ঘরপোড়া গরু, বিভিন্ন সময় আমরা দেখেছি পূর্ববঙ্গ থেকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, ক্যালকাটা কিলিংসের কথা তো ইতিহাস সাক্ষী রয়েছে। আপনি কি মনে করেন এবারকার নির্বাচনটা কোথাও যদি একটু অন্যরকম কিছু হয়, এবং আপনি তো শুনেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীও তো বলেছেন, আপনি কি মনে করেন বাঙালি হিন্দু ভবিষ্যৎ নির্ভর করছে এবারকার বিধানসভা নির্বাচনের ওপর? একদম পুরোপুরি। আমি তো বলছি তো ভারতীয় আমাদের রাজ্যের প্রধান তো বলেছেন, আমি যদি চাই 1 মিনিটের মধ্যেই করে দেবো। আমি তার জবাবে বলছি, আপনি 1 মিনিট কেন বলছেন? পুলিশকে নিরপেক্ষ হতে বলুন, আমি 30 সেকেন্ডসে খেলা শেষ করে দেবো। তো এটা তো হবেই, এটা তো আজকের পরিকল্পনা নয়, এই পরিকল্পনা তো অনেক দিন ধরে চলছে। সেই জন্য তো বারবার করে বলছি, আপনারা সবাই মিলে এক ছাতার নিচে আসুন, ভোট করুন। কারণ সে যাই হোক, এটা পশ্চিম বাংলাদেশ হতে দেব না। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কই মাই কা লাল ইয়ে নেই কর সকতা। এত বড় কথা বলল মিঠুনদা, এই সম্ভাবনা আছে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে? পরে এই যে নিজেকে নিজের মধ্যে জড়িয়ে নেওয়া আর নিজের সব কিছু ভাবা, সেটাকে আপনাকে ওই জায়গায় নিয়ে চলে যাবে। ইউ উইল স্যাক্রিফাইস এভরিথিং। তো সম্ভাবনাটা এই জন্যই কেউ যেন এখনও 400 কিলোমিটার কেন উনি জমি দিচ্ছেন না, কেন আমরা করতে পারছি না, ফেন্স করতে পারছি না, এসব মনের মধ্যে ঢোকে না। দেখুন, টেররিস্ট ইজ এ ডেঞ্জারাস গেম। ওরা কোনো ধর্মের নয়, করার কিছু হয় না। ওই চার্চে ওখান দিয়েই সব ঢুকছে, ওটাই হলো লেন। ওখান থেকে বেঙ্গলে ঢুকছে, বেঙ্গল থেকে বিহার থেকে দিল্লি থেকে কাশ্মীর থেকে এখন ঢুকতে পারছে না, অ্যান্ড দেন অল ওভার ইন্ডিয়া। এটা শুধু বাংলা নয়, পুরো দেশের জন্য কত বড় ডেঞ্জার পরিকল্পনা, এটা পরে বুঝতে পারবেন। সে দে ওয়ান্ট বাই হুক অর বাই ক্রুক টু ক্রিয়েট ইট আ স্টেট দ্যাট উইল অনলি বি গভর্ন বাই দেম। আমার শেষ প্রশ্ন, নীরজচন্দ্র চৌধুরী মহাশয়ের একটি বিখ্যাত বই আছে, আত্মঘাতী বাঙালি। আপনার কি মনে হয় বাঙালি এবার সময় এসেছে আত্মঘাতী হিন্দু বাঙালি হিসেবে একটি বই লেখা বা পুস্তক রচনা করা? আমার হ্যাঁ, মানে আপনার না, মানে আমি এসব বিশ্বাস করি না, কিছু লিখে ফিকে কিছু হবে না। ওই পড়তে চোখ করে চুরুট ধরিয়ে খেয়ে দেবে।
পাশে রেখে ঘুমিয়ে পড়বেন। তো এই মুহূর্তে চুরুট থাকলে কিন্তু পুরো চেই লাগতো আপনাকে, গিয়ে হয়ে যাচ্ছে। Che, of course, I'm a great fan of Che. There is no doubt about it. Great. এই মুহূর্তে শুধু টুপিটা লাল আর শুধুমাত্র একটু ছাই কালার বা আপনার সবুজ রং আর মুখে একটা চুরুট লাগলে চেই। But I'm a great fan of Che. Revolutionary Che, definitely. আর বাকি কেন বললাম করতে পারবো না, কেন না, এটা খুব এমন জায়গায় ধাক্কা মারলেন যেটা ভয়ের ব্যাপার। কে বাঙালিদের জাগতে হবে, বাঙালিদের বলে বলছি না, হিন্দু বাঙালিদের। দেখুন, আমরা মুসলমানদের এগেনস্টে নই। বিজেপি ইজ নট এগেনস্ট মুসলিম, বিজেপি ইজ নট এগেনস্ট ভারতীয় মুসলিম। আমরা তাদের এগেনস্টে যারা ভারতের থেকে ভারতের ক্ষতি করতে চায়, আমরা তাদের এগেনস্টে। উই আর ডেফিনেটলি এগেনস্ট দেম। কিন্তু এখানে প্রবলেম কি? প্রবলেম আমাকে খালি ভোট দাও, তোমরা চলে এসো, সব ঢুকে পড়ো। কিন্তু লোকসান তো আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান ভাইদেরই হচ্ছে। কেন্দ্র থেকে যা ভালো ভালো যেসব প্রচারে সব তাদের পাওয়া উচিত মুসলমান ভাই বোনদের, তারা পাচ্ছেন না, ওরা নিয়ে চলে যাচ্ছে। কর্মসংস্থান ওরা পাচ্ছেন না, ওরা নিয়ে চলে যাচ্ছে। ইট হ্যাজ টু হ্যাপেন। সাজা কিন্তু আমাদের লোকরা পাচ্ছে, বাট এগুলোকে উৎসাহ দিচ্ছেন কে? এটা বুঝে দেখুন। কিন্তু এবার লোকে বুঝতে পেরেছে, আফটার কুম্ভ মেলা, প্রয়াগের কুম্ভ মেলার পর সনাতনী হ্যাজ রিজন। যেমন আমি বলি কি গর্ব সে কহো হাম সনাতনী হ্যাঁ, আমি সনাতনী, গর্ব করে বলুন আমি সনাতনী। আমরা সনাতনী লোক, জন্মেছি মরবো এটা নিয়ে, এতে কোনো চেঞ্জ হবে না। সে আপনি যেই হোক না কেন, আমাদের তো জ্বালাবেই, তাই না? তো বি আর সনাতনী। মিঠুনদা, আমি আর সময় নেব না, কিন্তু একটা কথা আপনাকে বলতেই হয়। এইটুকু সময়ের মধ্যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কোনো রকম সাক্ষাৎকার, টাফটক তো দূরের কথা, বাংলাহান প্রেজেন্স টাফটকও করা যায় না। কত বিষয় আপনার সঙ্গে জানার আছে। প্রেমিক মিঠুন নিয়ে আমি তো একটা পুরো করতেই চাই একটা আলাদা এপিসোড। মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে, মিঠুন চক্রবর্তী তারকা হিসেবে এবং মিঠুন চক্রবর্তীর রণকৌশল হিসেবে আমার একটা জিনিস আমি বারবার মনে হয় যে ডিস্কো ডান্সার বা সেই সময়ের ছবিগুলোতে মিঠুন চক্রবর্তী, ওই বলে না মেসি আসলে পা দিয়ে ফুটবল খেলে না, মাথা দিয়ে খেলে, মিঠুন চক্রবর্তী মাথা দিয়ে অভিনয় করত। এইবার মিঠুন চক্রবর্তী পশ্চিমবাংলায় এইভাবে ঘাঁটি গেড়ে বসে রয়েছে সৈন্য সামন্ত নিয়ে, কোনো একটা রণকৌশল তো আছে। ডেফিনেটলি আছে। সেটা কি ফাঁস হবে? তা বলতে পারবো, ক্ষমা চেয়ে নিলাম। এইরকমই না বলা অনেক কথা নিয়ে আবার মিঠুনদার কাছে আমরা আবদার করতে চলে আসব। বাংলাহান প্রেজেন্স টাফটক এখানেই শেষ করছি, কিন্তু মিঠুন চক্রবর্তীর গতিবিধি বাংলা হান্ট আপনাদের সব সময় তুলে ধরবে। নমস্কার মিঠুনদা। থ্যাংক ইউ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।